আজকের এমন একটা ধরনের ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি যে ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শিক্ষা পাওয়া যাবে। আজকের ভিডিও থেকে কিন্তু আমরা নানা ধরনের ইনফরমেশান, নানা ধরনের তথ্য কিন্তু জানতে চলেছি। আমরা বিভিন্ন সময়ে প্রি খারিফ, খারিফ বা রবি মরশুমে আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকি। এই ফসল চাষের ক্ষেত্রে যে লক্ষণীয় বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা খুব কম লোকই জানি বা খুব কম লোকের সেই সম্পূর্ণ ধারণাটা কিন্তু থাকে। ফলে কিন্তু আমাদের চাষবাস করতে গিয়ে নানা ধরনের কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। সেগুলো যাতে না হয় তার জন্য আজকের এই বিশেষ আলোচনা। নমস্কার, কৃষি ভাবনা ইউটিউব চ্যানেলে আমি চিরণ ভাই সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আলোচনা করব যে বীজ কি, বীজ কত প্রকারের বীজ হয় এবং চাষিরা কোন ধরনের বীজটাকে কিনবে ফসল উৎপাদনের ক্ষেত্রে, এবং সচরাচর চাষিরা কোন ধরনের বীজ বেশি ব্যবহার করেন সেগুলো। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে যে বীজের যে জার্মিনেশন রেট অর্থাৎ অঙ্কুরোদ্গমের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা আমরা আজকের পরীক্ষা করব হাতে নাতে। এবং বীজ শোধনটা কেন করব এবং কিভাবে করব সেটা আমাদের কিন্তু ছোট করে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। অর্থাৎ পুরো ভিডিওটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। তো ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের পর্বটা শুরু করি। প্রথমে আমরা চলে আসব যে বীজ কি। উদ্ভিদের যে অংশ পরবর্তী প্রজন্মকে সৃষ্টি করতে পারে বা তৈরি করতে পারে সেটাই হচ্ছে বীজ। এই বীজটা বা সিড আমরা কিন্তু নানা ধরনের বাজারে পাই। মূলত উৎপাদনের ক্ষেত্রে বীজকে আমরা চার ভাগে ভাগ করি। একটা হচ্ছে যে নিউক্লিয়ার সিড বা মূল বীজ। এই বীজটা কিন্তু বিজ্ঞানীরা নিজেদের কাছে পরীক্ষাগারে রেখে দেয়। তারা নতুন বীজ উৎপাদনের কাজে কিন্তু সেটি ব্যবহার করে। তারপরে চলে আসি ব্রিডার সিড, পরিবর্ধক বীজ। এই পরিবর্ধক বীজটা নিউক্লিয়ার বীজ থেকে কৃষি প্রযুক্তিবিদদের দ্বারা তৈরি করা হয় এই ব্রিডার সিডটা। ব্রিডার সিডের প্রায় বীজের 100% পিউরিটি থাকে। তারপরে চলে আসি এই ব্রিডার সিডটা কৃষি প্রযুক্তিবিদরা তারা নির্দিষ্ট কোনো প্রমাণীকৃত যেসব সংস্থা রয়েছে সেই সংস্থার মাধ্যমে তৈরি করেন ফাউন্ডেশন সিড বা আধারীয় বীজ। এই আধারীয় বীজের প্রায় 95.5% পিউরিটি থাকে। এই বীজ কিন্তু সরাসরি কৃষকদেরকে দেওয়া হয় না, শুধুমাত্র বৈজ্ঞানিকদের বা কৃষি বিশেষজ্ঞদের কিন্তু কাজের জন্য কিন্তু এই বীজটা রাখা হয়। এই ফাউন্ডেশন সিড থেকে চলে আসে সার্টিফাইড সিড। রাজ্য ও কেন্দ্র প্রমাণীকৃত যে সমস্ত কৃষি খামার রয়েছে সেই খামারে কিন্তু এই ফাউন্ডেশন সিডটাকে নিয়ে কিন্তু সার্টিফাইড সিডটা বানানো হয়। এই সার্টিফাইড সিড হচ্ছে আমাদের হাইব্রিড সিড বা F1 সিড বলা হয়। এই F1 সিড বা হাইব্রিড সিড সরাসরি কৃষকদের দেওয়া হয় বা সেখান থেকে আবার ট্রুথফুলি লেভেল বা TL বীজ উৎপন্ন করা হয়। ফাউন্ডেশন সিড থেকে সার্টিফাইড সিড তৈরি করা হয়। সার্টিফাইড সিডের পিউরিটি প্রায় 90% থাকে। এই সিডগুলো দেখবেন F1 সিড বলে বাজারে পাওয়া যায়, বা এর যে সাদা কার্ড লাগানো থাকে বা আকাশি নীল যে কার্ড লাগানো থাকে এবং তার সাথে একটা প্রডিউসার কার্ড লাগানো থাকে, সেখানে উৎপাদকের নাম কিন্তু লেখা থাকে। এই বীজের যদি আমরা প্যাকেটের পিছনে আমরা যদি দেখি যে সেখানে জার্মিনেশন রেট, পিউরিটি কত সেখানে কিন্তু লেখা থাকে। এর পিউরিটি প্রায় 90%-এর মতো থাকে এবং জার্মিনেশন রেট প্রায় 85% থেকে 90% এর জার্মিনেশন রেট থাকে। ফসল উৎপাদনের ক্ষেত্রে F1 সিডটাই হচ্ছে চাষিদের ক্ষেত্রে কিন্তু নির্বাচিত একটা সিড বা নির্বাচিত একটা বীজ, এই সার্টিফাইড সিড বা F1 সিড। এই F1 সিড থেকে কিছু কিছু রাজ্য সরকারের অধীনস্থ কিছু কিছু প্রগতিশীল যারা চাষি রয়েছে তাদের খামারে কিন্তু যে বীজটা উৎপন্ন করে এই F1 বীজটাকে নিয়ে, সেটা থেকে হয় TL বীজ, TL সিড বা ট্রুথফুলি লেভেল সিড। যে বীজটা আমাদের কিন্তু এবারে সমস্ত চাষিরাই কিন্তু ব্যবহার করেন। দেখবেন পিছনে লেখা থাকে ট্রুথফুলি লেভেল বীজ। এই বীজটা কিন্তু ব্যাপক হারে চাষিরা ব্যবহার করছেন। এর জার্মিনেশন রেট 80%-এর কাছাকাছি থাকে। তো সর্বোপরি বলাই বাহুল্য যে চাষিদের ক্ষেত্রে উৎপাদন বাড়াতে গেলে F1 বীজ প্রতি বছর কেনা উচিত এবং সেই বীজ ব্যবহার করা উচিত। এই হাইব্রিড বীজ বা F1 বীজ কিন্তু এক বছর চাষ করে ধরে রেখে পরবর্তী বছরে আবার চাষ করা যায় না, প্রতি বছর কিন্তু কিনে তারপরে চাষ করতে হয়। তো এই ছিল আজকের হচ্ছে বীজের যে ভাগ সেইগুলো। এটা হচ্ছে উৎপাদনের ওপরে ভাগ। এবার জাতের ওপরে যে ভাগগুলো রয়েছে, উচ্চ ফলনশীল, দেশীয় বীজ, হাইব্রিড বীজ, হাইলিং বীজ, এইগুলো রয়েছে হচ্ছে জাতের উপরে। বীজের যে অঙ্কুরোদ্গম ক্ষমতা অর্থাৎ জার্মিনেশন, সেটা কত % আসছে সেটা আমরা দেখব। এখন আমার কাছে
এই মুহূর্তে কিন্তু অনেকগুলো বীজ রয়েছে। এখানে লঙ্কা চারা রয়েছে, এখানে হচ্ছে খেসারির বীজ রয়েছে, এটা হচ্ছে সয়াবিনের বীজ আছে, মটর, ছোলা, ভুট্টা, সূর্যমুখী, এখানে আছে ভেন্ডি, এখানে আছে পুঁই শাক, আর এখানে কিছু জীবাণু কালচার আছে যেগুলো দিয়ে আমরা এখন বীজ শোধন করা দেখাবো। একটা বীজের অঙ্কুরোদ্গমের ক্ষমতা সেটা আমাদের জানতে গেলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে বীজটা কত পার্সেন্ট অঙ্কুরিত হয়েছে সেই বীজকে মোট বীজ দিয়ে আমরা ভাগ করব, তার সঙ্গে 100 দিয়ে গুণ করব। এখানে আমি একটা বীজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে জার্মিনেশন রেটটা কিভাবে দেখতে হয়। তো এই বীজের মধ্যে আমি 50টা বীজ গুনে নেব, যে কোনো বীজের। তো এখানে এই 50টা বীজ আছে, এর মধ্যে কোনগুলো অঙ্কুর বেরিয়েছে সেগুলোকে আলাদা করব, কোনগুলো অঙ্কুর বেরোয়নি সেগুলোকে আমরা আলাদা করব। পঞ্চাশটা বীজ নিয়ে আমি কাউন্টিং করেছি, তার মধ্যে দেখা গেল 1 2 3 4 5 6 ছটা বীজ অঙ্কুরিত হয়নি। ভাজিতক 50 গুণিতক 100 দিলে যে সংখ্যাটা দাঁড়াবে সেটা যদি 80%-এর কম হয় তখন কিন্তু এই বীজটা রিজেক্টেড বীজ, মানে এই বীজটা বসালে কিন্তু আমাদের মিস যেতে পারে কৃষিক্ষেত্রে। তো এইভাবে কিন্তু আমরা অন্যান্য বীজগুলো কিন্তু একটা দেখে নিতে পারি। ভালো বীজ কোনগুলো বলবো, যেটা আমাদের বাইরে থেকে দেখে মনে হবে, বীজগুলো হাতে নিয়ে দেখতে হবে যে বীজগুলোর সাইজ বা আকৃতি যেন একই রকমের থাকে, বীজগুলোর বাহ্যিক যে শুদ্ধতা বা ফিজিক্যাল পিউরিটি যেগুলো। তো এই বীজটা আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু ফিজিক্যাল পিউরিটি অতটা ভালো না। আপনারা যে কোনো প্যাকেটের গায়ে দেখবেন ফিজিক্যাল পিউরিটি লেখা থাকে 80% বা 90%, অর্থাৎ দেখেই মনে হবে সব বীজগুলো একদম একই ধরনের বীজ হবে। এই সূর্যমুখী বীজ যেটা আমাদের হাতে রয়েছে, দেখুন এর মধ্যে কিন্তু 2 ধরনের বা 3 ধরনের সাইজ দেখতে পাওয়া যাচ্ছে, কোনটা বেশি মোটা, কোনটা একটু সরু, কেউ অঙ্কুরিত হয়েছে বা কেউ হয়নি। তো এই বীজটা কিন্তু আমরা পিউরিটির দিক থেকে দেখতে গেলে কিন্তু ফিজিক্যাল পিউরিটি ভালো নেই। এখন আসবো বীজ শোধনটা কি। বীজ শোধন হচ্ছে যে বীজটা আমরা কিনছি সেই বীজটা যতই পিউরিটি লেখা থাক না কেন বা যতই তার ভালো গুণ লেখা থাক না কেন, সেই বীজটার মধ্যে কিন্তু বীজবাহিত যে রোগগুলো, ছত্রাক ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত, সেই রোগগুলো কিন্তু এই বীজ থেকে চলে আসে। তাহলে যখন আমরা বীজটা বপন করব তার আগে যদি বীজটা আমরা শোধন করে নিই, তাহলে এই যে বীজবাহিত রোগগুলো আমাদের কৃষি ক্ষেত্রে চলে আসে সেখানে কিন্তু আসতে অনেকটা প্রতিরোধ করে। অর্থাৎ বীজ শোধন হচ্ছে যে রোগের আগে থেকেই কিন্তু আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। এবার এই বীজ শোধনটা আমরা 3 রকমভাবে করতে পারি। একটা হচ্ছে শুকনো বীজ শোধন। ধরুন কোনো বীজ আমরা ভিজিয়ে ফেলি না, শুকনো ফেলি, তাকে আমাদের কিন্তু শুকনো বীজ শোধন করতে হবে। এই শুকনো বীজ শোধনটা কীভাবে করতে হবে না, কোনো পাত্রের মধ্যে পরিমাণ মতো বীজ এবং পরিমাণ মতো রাসায়নিক ছত্রাকনাশক বা রাসায়নিক ব্যাকটেরিয়া নাশক আমাদের দিয়ে সেটাকে কিন্তু বদ্ধ পাত্রে নাড়াতে হবে এবং বীজের সঙ্গে ভালোভাবে মিশে গেলে তারপরে কিন্তু আমাদের সেই শুকনো বীজটা সরাসরি ছড়াতে পারবো। এটা শুকনোভাবে আমরা করতে পারি। এছাড়া আমরা কিন্তু ভিজেভাবে করতে পারি, যে আমরা যেসব বীজগুলো আমরা ভিজিয়ে ফেলি সেই ভিজানোর ক্ষেত্রেও করতে পারি। যদি আমরা মনে করি যে 24 ঘন্টা কোনো বীজকে ভেজাবো, শেষ 5 থেকে 6 ঘন্টা ওষুধ গোলা জলে, প্রতি বীজের জন্য যে ওষুধ গোলা জল লাগে, এছাড়া যদি আমরা মনে করি যে এই গোলানো জলে আমরা ওষুধ গোলা জলে বীজটাকে ভেজাতে পারিনি, তাহলে আমরা কিন্তু যে কলা করতে দিই বা কলটা যে বেরোয় বা গরমে দিই বীজটা, সেই বীজের সঙ্গে কিন্তু আমাদের রাসায়নিক ছত্রাকনাশক, ব্যাকটেরিয়ানাশক সেগুলো মিশিয়ে কিন্তু আমরা তারপরে ছাওয়া জায়গায় কিছুক্ষণ রেখে তারপরে আমরা বীজটা মাঠে বপন করতে পারি। এছাড়া আমরা জৈব পদ্ধতিতে বীজ শোধন করতে পারি। ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস এই জীবাণু কালচার দিয়ে কিন্তু আমরা বীজ শোধন করতে পারি। বীজটা জল থেকে ছেঁকে নেওয়ার পরে ছাওয়া জায়গায় তার সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি ও সিউডোমোনাস প্রতি কেজি বীজের জন্য 5 গ্রাম করে আমরা কিন্তু সেই বীজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো রাখবো, তারপরে আমরা বীজ বপন করতে পারি। এইভাবে কিন্তু আমরা বীজ শোধন করে নিতে পারি। যদি চারা শোধন করেন, মনে করেন যে চারা এক জায়গায় ফেলেছিলেন, যেমন লঙ্কা চারা, টমেটো চারা, বেগুন চারা, সেই চারাগুলো যখন দানা ফেলেছিলেন তাহলে বীজটাকে শোধন করে নিয়েছিলেন এবং যখন আপনারা চারাটা রোপণ করতে যাবেন তখন কিন্তু এই চারাগুলো তুলে নেওয়ার পর পরিষ্কার জলে একটু ধুয়ে নিয়ে তারপরে আমাদের কি করতে হবে, যে ওষুধগুলা জল করে সেই ওষুধগুলা জলে 15 থেকে 20 মিনিট আমাদেরকে রাখতে হবে। রাখার পরে তারপর আমরা চারাটা লাগাতে পারবো। এক্ষেত্রেও আমাদের রাসায়নিক
ঔষধ প্রয়োগ করতে পারি, অথবা ট্রাইকোডার্মা ভিরিডি সিউডোমোনাসের জলে আমরা গোড়াটাকে ভিজিয়ে তারপরে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু বীজবাহিত বা চারাবাহিত যে রোগগুলো এখান থেকে চলে যায় চারার সাথে, সেইগুলো কিন্তু আগে থেকেই কিন্তু প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। তো এটাই ছিল আজকের হচ্ছে বীজ শোধন প্রক্রিয়া। তো এখন আমরা বীজ শোধন দেখাবো। বীজ শোধনটা জীবাণু দিয়ে কিন্তু আমরা বীজ শোধনটা দেখাবো, যেহেতু বেসিক্যালি আমি জৈব চাষের ওপরে বেশি নির্ভরশীল, তো এখানে বীজ শোধন দেখাবো আর চারা শোধন দেখাবো। তো বীজ শোধন আমাদের এখানে অ্যাজোটোব্যাক্টর বা রাইজোবিয়াম দিয়ে আমরা বীজ শোধন করতে পারি, আর পিএসবি আছে, কেএসবি আছে, এবং এটা আছে ট্রাইকোডার্মা ভিরিডি এবং সিউডোমোনাসের একটা প্যাকেট, সেগুলো দিয়ে আমরা বীজ শোধন করার পদ্ধতিটা দেখাবো। তো ট্রাইকোডার্মা সিউডোমোনাস প্রতি কেজি বীজের জন্য আমরা 5 গ্রাম করে ব্যবহার করি। আমি এখানে আন্দাজ মতো নেব, যেহেতু এটা জীবাণু কালচার, তো এতে বেশি দিলেও আমাদের ফসলে কোনো ক্ষতি হয় না। তো পরিমাণ মতো আমি প্রতিটা বীজের জন্য নেব। ভেজানোর পরে কিন্তু আমরা খোলা হওয়ার পরে কিন্তু আমরা এই বীজ শোধনটা করছি। এখন আমি দেব কেএসবি বা পটাশ সলিউবলাইজিং ব্যাকটেরিয়া দিয়ে। এরপরে আমি নিয়ে নিচ্ছি পিএসবি অর্থাৎ ফসফেট সলিউবলাইজিং ব্যাকটেরিয়া। এই জীবাণু দিয়ে যদি আমরা বীজ শোধন করি, সতর্কতা এটাই, যে জায়গাটায় আমরা বীজটা বপন করব সেখানে যেন কোনো রাসায়নিক পদার্থ না থাকে, অর্থাৎ কোনো ছত্রাকনাশক বা কোনো রাসায়নিক সার সরাসরি যেন সেই জায়গায় না থাকে। এটা সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে এই জীবাণু সারের ক্ষেত্রে। এবারে নিয়ে নেব আমি অ্যাজোটোব্যাক্টর। এবারে এই বীজগুলোকে ভালোভাবে, যাতে সমস্ত বীজের সাথে এই জীবাণুগুলো মিশে যেতে পারে, সেইভাবে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাবেন যাতে বীজের যে অঙ্কুর সেটা যেন নষ্ট হয়ে যায়। খুব সাবধানে মেশাতে হবে, এবং ভালো জায়গায় যদি এটা মেশানো যায় খুব ভালো হয়। যে পাত্রে আমরা মেশাচ্ছি সম্পূর্ণ পরিশুদ্ধ পাত্র, কোনো রাসায়নিক কোনোভাবে ব্যবহার করা হয়নি, এরকম পাত্রে আমরা এটা মেশাচ্ছি। এইভাবে এগুলোকে মিশিয়ে ছাওয়া জায়গায় 15 থেকে 20 মিনিট রাখার পরে তারপরে আমরা কিন্তু বপন করতে পারবো। তো এই আমাদের হচ্ছে গিয়ে ছিল যে জীবাণু কালচার দিয়ে বীজ শোধন করা। এবার আপনাদেরকে দেখাবো যে চারা শোধন করা, যারা চারা রোপণ করবেন। তো এখানে প্রতি লিটার জলের জন্য আমরা কার্বনডাজিম অথবা ক্যাপ্টান অথবা ম্যানকোজেব অথবা হেক্সাকোনাজল, স্টেপটোসাইক্লিন, এই দ্রবণটা আমরা অল্প পরিমাণ জলে আমরা এই রাসায়নিক ওষুধগুলো মিশিয়ে এটা করা হয়েছে। এছাড়া আমরা এখানে ট্রাইকোডার্মা সিউডোমোনাস বা পিএসবি কেএসবি জীবাণু কালচার দিয়েও এই জলটা বানাতে পারি। সেই বানানো জলে এই চারার যে গোড়া অংশটা বা শিকড় অংশটা 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার মতো ছাওয়া জায়গায় ডুবিয়ে রাখতে হবে। তারপরে এগুলোকে ছাওয়া জায়গায় শিকড়গুলোকে শুকাতে হবে। শুকানোর পরে আমরা সরাসরি রোপণ করতে পারি। ফলে কিন্তু এখানে বীজ শোধনের মাধ্যমে বীজের দ্বারা যে বীজবাহিত রোগগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনেকটা কমাতে পারি। আর চারা শোধনের মাধ্যমে কিন্তু যে চারাবাহিত যে রোগগুলো আছে সেগুলো আমরা অনেকটা কমাতে পারি। তো আজকের এটাই ছিল বীজ শোধন এবং চারা শোধন। তো বন্ধুরা, আজকের ভিডিও ছিল এটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের চাষবাসের ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে যাবেন। যারা প্রথমবার এসে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো একটি ভিডিওতে। নমস্কার।